সাফ কথা। শুরু করছি আজকের সাফ কথা। আমরা সবাই জানি আমাদের রাজ্যে চলছে এখন ভোটার তালিকার ওপর ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা গিয়েছে প্রায় 58 লক্ষের মতো ভোটার প্রথম অবস্থায় বাদ চলে গিয়েছে। এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি এবং আনটেস্ট ভোটারেরা। এখন শুরু হয়েছে হিয়ারিং এবং এই শুনানি পর্বে প্রতিদিন মানুষের মধ্যে আতঙ্ক ক্রমে ক্রমে বেড়েই চলেছে। বিভিন্ন 29 তারিখ থেকে শুরু হবে আমাদের উত্তর দিনাজপুর জেলার হিয়ারিং এবং আশঙ্কা করা যাচ্ছে যে প্রায় 1.5 কোটির মতো মানুষকে এই হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার পর যারা নির্বাচন কমিশনের নির্দেশ মতো 11টি ডকুমেন্টের কোনো একটি ডকুমেন্ট যারা দেখাতে পারবেন তারাই হয়তো তালিকায় থেকে যাবেন, কিন্তু যারা একটিও ডকুমেন্ট দেখাতে পারবেন না তারা বাদ চলে যাবে। এই বিষয় নিয়ে চলছে মানুষের মধ্যে একটা আতঙ্ক। এখন বিভিন্ন গ্রামে গঞ্জের হাটে বাজারে বিভিন্ন জায়গাতে একটাই আলোচনা SIR। এই বিষয় নিয়ে আজকে আমাদের সাফ কথার আলোচনায় ভারত টিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা মহাশয়, সাথে আছেন বিজেপির মুখপাত্র বাবুলাল বালা মহাশয়। নমস্কার। আজকে আমরা আলোচনায় যাব প্রথমে বাবুলালদার কাছে। বাবুলালদা, এই যে খসড়া তালিকা প্রকাশিত হলো 16ই ডিসেম্বর এবং তাতে দেখা যাচ্ছে যে 58 লক্ষের মতো ভোটার বাদ চলে গিয়েছে, যদিও এরা মৃত, এরা ট্রান্সফার্ড এবং অ্যাবসেন্ট ভোটার। তো এই যে ভোটারটা বাদ চলে গেল, এতে সুবিধা কার হবে? আপনার বিজেপির হবে নাকি রুলিং পার্টির হবে? প্রথমে ভারত টিভির সমস্ত দর্শককে আগামী নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধেয় চৈতালিদি এবং রাধা মাধবদা, আপনাকে নমস্কার। দেখেন, আমি বিজেপির প্রতিনিধি হিসাবে যে কথাটা বলতে চাই আপনার প্রশ্নের উত্তরে, যে SIR-এ এই যে 58 লক্ষ বাদ গেল, আপনি বলেছেন যারা অ্যাবসেন্ট, স্থানান্তরিত এবং মৃত, এখানে শাসক দল বা বিরোধী পক্ষ যারই লাভ হোক না কেন বা ক্ষতি হোক না কেন সেটা বড় কথা নয়। SIR-এর উদ্দেশ্য হচ্ছে এর মধ্য দিয়ে একটা সঠিক ভোটার তালিকা তৈরি হবে, যারা বৈধ ভোটার, যাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে দেশে বৈধ একটা সরকার গঠন করবে, যারা আগামী দিনে আমাদেরকে পরিচালনা করবে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী। কাজে এখানে লাভবান হবে আমার দেশ, লাভবান হবে আমার রাজ্য এবং লাভবান হব আমরা সবাই। এখানে কারোরই ক্ষতি হচ্ছে বলে আমি মনে করছি না আর কি। এতে সকলেরই লাভ। আমরা মনে করি আমরা পক্ষে বিপক্ষে যারাই থাকি না কেন সবাই চায় যে প্রত্যেকটা একটা বৈধ ভোটারের জন্য নাম বাদ না যায়, এবং যারা অবৈধ যদি কেউ থেকে থাকে, এই SIR কথার মানেই যেহেতু হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ নিবিড় একটা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে ভোটার তালিকা তৈরি হবে, সেখানে এমন লোকেরাই ভোটার তালিকায় থাকবে যারা প্রকৃতপক্ষে বৈধ ভোটার এবং তাদের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে আমাদের রাজ্য পরিচালনা করবে। নির্বাচন কমিশন নির্ধারিত যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট যদি কোনো প্রকৃত ভোটারের না থাকে, তাহলে সে আর প্রকৃত ভোটার হিসেবে চিহ্নিত হবে না। এই বিষয়ে কি বলছেন? না, একটা কথা কিন্তু দেখেন, এখানে আপনি যেটা বলছেন এই কথার মধ্যে একটু ফাঁক রয়ে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে এমন যে আমাদের দেশের নির্বাচন কমিশন, এটা এখন ধরুন বিরোধী পক্ষে যারা আছে তারা অনেক সময় অনেক কথা বলতে পারে। নির্বাচন কমিশন, আজকে বিজেপি সরকার আছে, কাল যখন কংগ্রেস সরকার ছিল সেদিন নির্বাচন কমিশন ছিল, আজকেও নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন দেশের আমাদের সাংবিধানিক একটা কাঠামো, সেটা একটা স্বশাসিত নিরপেক্ষ একটা কাঠামো। এখানে বলা আছে যে লাস্ট SIR হয়েছে 2002-এ।
সেটাকে তারা ভিত্তি বর্ষ হিসেবে ধরেছে। 2002-এর যে এসআইআর হয়েছিল তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা ছিল 4,74,37,431 জন, আর বর্তমানে এসআইআর হওয়ার আগে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা বেড়ে 7,66,37,529 জন হয়েছে। অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 2,92,00,000। অর্থাৎ এই বছরে, এই কয়েকটি বছরে, 23 বছরের মধ্যে এই যে 2,92,00,000 ভোটার সংখ্যাটা বাড়লো, এর মধ্যে কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার যাবো একটু এর মধ্যে কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে। চৈতালিদি, ইন্টেন্সিভ রিভিশন তো শুরু হয়েছে এবং কাজ এগিয়ে যাচ্ছে, এবং 58 লক্ষ ভোটার যেটা আমরা দেখলাম যে বাদ চলে গিয়েছে, এবং আমাদের বিরোধী দলনেতারা বলছেন যে হিয়ারিংয়ের পর আরও 50 লক্ষ বাদ যাবে বলে অনুমান। তো এই যে এসআইআরটা যে হচ্ছে কাজ, এটা কি আপনারা মনে করেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে করছে? এর মধ্যে কোনো কি রাজনৈতিক কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন নাকি সঠিকভাবে চলছে? দেখুন, সবার আগেই বলি, আমার বিজেপি বন্ধু বললেন যে এতদিন যে একটা বৈধ সরকার গঠন হবে এই এসআইআর এর মাধ্যমে। আমি প্রথমেই বলতে চাই, তাহলে কি এতদিন ধরে কি আমাদের অবৈধ সরকার ছিল? নিশ্চয়ই 2024-এ আমাদের লোকসভা ইলেকশন হয়েছে, 21-এ বিধানসভা হয়েছে, তার আগে 19-এ আমাদের লোকসভা হয়েছে। তো কোনো তাহলে কি সেই ভোটগুলো, সেই নির্বাচনগুলো কি অবৈধ ছিল? অবৈধ ছিল না। এসআইআর বা এটার একটা সরকার মনে করেছে, কেন্দ্র সরকার, যে এখন করব। 2024 সাল ছিল, সেই 2024 সালের আগেও করতে পারতো, কিন্তু সেই সময় করেনি। যখন ইলেকশন, আমাদের বিধানসভা ইলেকশন আমাদের পশ্চিমবঙ্গে এসছে, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে মানুষের ভোটে, তো সেই সময় তারা ভয় পেয়ে গিয়ে এসআইআর করছে। আজকে আমাদের বিহারে একটা আমরা ডেমো এসআইআর দেখলাম, সেই এসআইআর দেখলাম বহু মানুষের নাম বাদ, ভোটের দিন দেখলাম 3 লক্ষ ভোটার আবার ফট করে জাম্প করে একটা কিভাবে জানি চলে আসলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকে এসআইআর এর ক্ষেত্রে আমার মনে হয়, যদি এসআইআরটা বৈধ অবৈধ এরকম কোনো ব্যাপার নয়, সরকার মনে করেছে, কেন্দ্র সরকার মনে করেছে এসআইআর করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, অন্য দিক দিয়ে পারছি না, সেই জন্য তারা এসআইআর করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমার শুধু একটাই বিজেপির বন্ধুদের কাছে প্রশ্ন, যে এসআইআরটা হচ্ছে 50 লক্ষ মানুষের বাদ যাবে না কোন মানুষের নাম বাদ যাবে, সেটা তো তাদের হিয়ারিং আসছে, আগেই আমি মন্তব্য করতে পারি না। এবার আমি বলি যে প্রত্যেকটা মানুষই ভারতবর্ষের নাগরিক, এবং সেই জায়গায় নিয়ে আমরা আসামকে দেখেছি। আসামে কিছু মানুষের নাম যখন বাদ গেছে, তারা বলেছিল যে কিছু রোহিঙ্গা, কিছু মুসলিম, কিছু এই ধর্মের মানুষের নাম বাদ যাবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখেছি আমরা হিন্দু মানুষেরা প্রচুর নাম বাদ গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য 2025 সালে 2026-এর ইলেকশনকে কেন্দ্র করে এসআইআর করাটা আমার মনে হয় না এখন এই সময় এটা বাঞ্ছনীয়। এবং ডিটেনশন ক্যাম্প করে নিয়ে তারা যদি মনে করে থাকে যে মানুষকে ভয়ভীত করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, তো এরকম কোনো কিছুই পশ্চিমবঙ্গে হবে না। না, এই ব্যাপারে কি আপনারা কেউ আতঙ্কিত যে মানে আপনাদের সরকারকে সরিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা? দেখুন, আতঙ্কিত নয়, চক্রান্ত। সেই চক্রান্তকে আমরা বুঝতে পেরেছি। আতঙ্কিত কখনো তৃণমূল কংগ্রেস হয় না। মানুষের কাজ করলে আপনি আতঙ্কিত হবেন না। আপনি আতঙ্কিত কখন হবেন? যখন আপনি কিছু বেআইনি কিছু করবেন, তখন আতঙ্কিত হবেন। সরকার, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছে, প্রত্যেকটা প্রকল্প করেছে, সবকিছু ভালোভাবে ব্যবস্থা রেখেছে। সেখানে এসআইআর করেন, এটা চক্রান্ত করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, নাম বাদ যাবে, নাম বাদ যাবে। কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র আপনি বলতে চাচ্ছেন? একদম কেন্দ্র সরকারের এটা ষড়যন্ত্র। এই 2026-কে কেন্দ্র করে 2025-এর এই এসআইআর, কারণ আমার মনে হয় 2024-এ করা উচিত ছিল। তখন যেহেতু সেন্ট্রালি গোটা ভারতবর্ষের লোকসভা ইলেকশন ছিল, সব জায়গায় হোক না এসআইআর একসাথে। আজকে 23 বছর আগে একটা এসআইআর হয়েছে, বলছে 2 কোটি মানুষ কেমন করে আসলো? আরে ভাই, সেখান থেকে কিছু মানুষ আজকে তারা বেড়েছে, কিছু আপনার আমার ঘরের ছেলেমেয়েরা বড় হয়েছে, ভোটে নাম তুলেছে। কিছু মানুষের যারা হয়তো এরকম অনেকে আছে যারা মারা গেছে, হয়তো অনেক সময় সেটা বিএলওদের গাফিলতিতে, হয়তো সেটা আমাদের নির্বাচন কমিশনের গাফিলতিতে সেই নামগুলো বাদ যায়নি। এখানে তো তৃণমূলের কোনো যোগ চৈতালিদিরা যেটা বলছে যে এসআইআর করুন, ওনারা ওয়েলকাম জানাচ্ছে, এবং এসআইআর এর যে একটা প্রসেস আছে, আপনারা 2024 সাল থেকে এটা শুরু করতে পারতেন, এবং সেই ক্ষেত্রে একটা সময় পেতেন, এবং মানুষও আতঙ্কিত হতো না, মানুষও সঠিকভাবে সেখানে গিয়ে তাদের নাম তালিকাভুক্ত করত। কিন্তু এই যে 3-4 মাস সময়কালের মধ্যে, ভোট রয়েছে প্রায় 4 থেকে 5 মাসের মধ্যে, এই সময়টা চালু করা, এটা কি আপনাদের ষড়যন্ত্র বলে তো ওনারা মনে করছেন? এখন দেখুন, বিষয়টা হলো কারো মনে করার উপরে তো কারো হাত নেই।
মনে তো আপনি যা খুশি করতে পারেন, কিন্তু এবং আমি বলছি, আমি আপনাকে বলছি, গণতন্ত্রে কথা বলার অধিকার মানুষের আছে, বিরোধিতা করার অধিকার আছে, কিন্তু গণতন্ত্রে কথা বলার অধিকার আছে, বিরোধিতা করার আছে নিশ্চয়ই নেই। এটা তো একটা ষড়যন্ত্র। না, আপনি যদি বলেন আমি মাঝখানে কথা বলবো না, বিধানসভা ইলেকশন করার এটা কোনো মানে হয় না। আচ্ছা বাবুল দাকে হ্যাঁ, আপনি বলবেন, আমি মাঝখানে মানে এখন কথা হলো গণতন্ত্রে বিরোধিতা করা যায়, কথা বলা যায়, এইটাকে সুযোগ নিয়ে এমন কিছু কথা বলা হচ্ছে যেগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা একটা উদাহরণ যদি দেই, প্রথমত এখন এসআইআরটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে একসঙ্গে হচ্ছে। আর এই যে যেটা বলা হচ্ছে সময় নিয়ে 2002 যে এসআইআরটা হয়েছিল তখন কেন হলো না, 3-4 বছর মিলে হয়েছিল সময় নিয়ে, ঠিক আছে। এই যে এরা বিরোধিতা করতে করতে যখন সিএ আইনটা পাশ হলো, সিএ হলে মুসলমানদের নাগরিকত্ব যাবে, হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে যাবে, বেঁচে থাকতে সিএ লাগু করতে দেব না। সিএ আইন লাগু হয়েছে, মানুষ নাগরিকত্ব পাচ্ছে, কয়টা মুসলমানদের বিপদ হয়েছে, কয়টা মানুষ ডিটেনশন ক্যাম্পে গেছে? তাহলে শুধু মানুষকে বিভ্রান্ত করা, প্রত্যেকটা ইস্যুতে আপনার প্রত্যেকটা ইস্যুতে শুধু মানুষকে বিভ্রান্ত করতে, এসআইআর হতে দেব না। আচ্ছা, আপনারা যদি এসআইআর এতই বিরোধী, তাহলে আপনি রাজ্য সরকারকে অ্যালাউ করলেন কেন? আপনি রাজ্য সরকারকে অ্যালাউ করলেন, রাজ্যের কর্মচারীদেরকে অ্যালাউ করলেন কেন? রাজ্য কর্মচারীদের স্টপ করে দিন আপনি। আপনাদের যেটা মেইন প্রবলেম হয়ে গেছে যে বুথ জাম করে, গুন্ডামি করে ভোটে জেতা, যেটা আপনারা করেন ওই মৃত ভোটারদেরকে দিয়ে। এখন আপনার এটা তো হচ্ছে অন্তত পক্ষে 58 লক্ষ তো বাদ গেল। এবার 58 লক্ষ বাদ যাওয়ার পর এটা তো গেছে। এবার আপনার নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এবার দেখা যাক না, এবার দেখা যাক বৈধ ভোটার কারা, অবৈধ ভোটার কারা। আপনি দেখেছেন এসআইআর শুরু হওয়ার পর পেট্রোল দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে জনগণে কারা পালিয়ে বাংলাদেশে আসছে, যাচ্ছে কেন মানুষ বলুন তো? যারা এখানকার ভোটার ছিল তারা পালিয়ে বাংলাদেশে যাচ্ছে কেন? দেশের স্বার্থে, দেশের স্বার্থে ভেজাল ভোটারদেরকে আপনি বলবেন এসআইআর শুরু হতে আপনাদের পালিয়ে বাংলাদেশে আপনারা যাচ্ছে, পালিয়ে বাংলাদেশে যাচ্ছে। আপনার সময় হলে আপনি বলবেন বাংলাদেশে পালিয়ে যাচ্ছে কেন? এসআইআর শুরু হতে পালাচ্ছে কেন? এসআইআর শুরু হতে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে কেন? আপনি বলুন, জনগণের লোক বলুন দেখি আর কি কেন পালাচ্ছে? আচ্ছা, আপনি কারণটা কি ছিল আর কি? এসআইআরটা হোক না, দেখা যাক পরিষ্কার কি হয় আর কি। আপনারা এটা বলতে পারেন যে ঠিক আছে, যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমরা তো সেটাকে সাপোর্ট করি। একটা প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায় আমরাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারতেন, সিএটাকে সরল করতে হবে। আপনারা কি করছেন? মানুষকে বিভ্রান্ত করে যাতে সিএতে ফর্ম ফিল আপ না করতে পারে, যাতে সিএতে ফর্ম ফিল আপ না করতে পারে। আপনি যেটা বলবেন যে 13টা তথ্যের মধ্যে সিএতে ফর্ম ফিল আপ করতে না পারে তার জন্য সমস্ত রকম ভাবে শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। এই যে সিএতে ফর্ম ফিল আপ না করে একটু দাঁড়ান, এইভাবে আলোচনা হলে দর্শকরা কারো কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছে না, দর্শকদের অসুবিধা হচ্ছে। প্লিজ আপনার যার যার সময়ের কথা সেই সব সময় বলবেন, মাঝখানে কেউ কাউকে ইন্টারাপ্ট করবেন না, তাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা হ্যাঁ বাবুলাল, আপনি যেটা বলছিলেন যে আমাদের যেটা বক্তব্য সেটা এই 11টা ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্ধারিত করে দিয়েছে, তার মধ্যে 11টার মধ্যে কোনটি যদি কারো কাছে না থাকে এবং সে যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকে তো কি করবেন সে? দেখুন, এটা নিঃসন্দেহে এটা একটা সমস্যা, কিন্তু সেই সমস্যা থেকে আমাদেরকে বেরোতে হবে। এখানে আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, আমার কাছে কাগজ রয়েছে, যে এখানে পরিষ্কার বক্তব্য রয়েছে যে এই যে ডকুমেন্টগুলোর যে তালিকা, এখানে যদি 2002 ধরুন কারো নাম নেই, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষে জন্মেছে আমাদের বাবা মায়ের যে রয়েছে, তাদের এই ডকুমেন্ট তাদের কারো না কারো কাছে থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু প্রবলেম একটা শ্রেণীর মানুষের রয়েছে, তারা আমার মতো যারা ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু শ্রেণীর মানুষ, যারা 2002 লিঙ্ক দেখাতে পারছেন না, পরে এসেছেন এবং এই কাগজগুলো তাদের জন্য নাই। তাদের জন্য ভারত সরকার কিন্তু এই সিএ আইনটা করে দিয়েছে।
তারা সিএতে ফর্ম ফিল আপ করে, এখানে পরিষ্কার বলা আছে, আপনি জানেন নির্বাচন কমিশন দুদিন আগে সেটা ঘোষণাও না সেটা নির্বাচন এবং ইলেকশন কমিশন ইন্ডিয়ার সেই যে 11টা যে ডকুমেন্ট তার মধ্যে কিন্তু সিএএ নেই। না কিন্তু এখানে দেখুন এই যে নোটিফিকেশনের মধ্যে এটা তো দেখুন এই যে 11টা ডকুমেন্ট, এইটা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে সেটা। এবারে 11টা যারা দেখাতে পারবে না, যারা ওপার বাংলা থেকে আসা এতদিন অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন, সি এর পরে যারা অবৈধ অনুপ্রবেশকারী থেকে অব্যাহতি পেয়েছেন, এবার অ্যাপ্লিকেশন করে যারা নাগরিকত্ব নেবেন, এই দেখেন এটা তো আমি কি দেখাচ্ছি, এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এসআইআর এর ব্যাপারটা। এখানে রয়েছে ইফ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন। তাহলে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা কিন্তু নাগরিকত্ব হতে পারছেন, কিন্তু না নাগরিকত্ব তো আপনারা এখনো দিতে পারেননি। শুরু হয়েছে তো, আপনারা মতুয়াদের সিএ ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এই যে এই প্রসেসের মধ্যে ইলেকট্রাল রোল তৈরির আগে যদি আপনি তাদেরকে নাগরিকত্ব দিতে না পারেন, তারা তো কেউ ভোটার লিস্টে আসবে না। এইবার শুনুন, এই প্রসঙ্গ যেটা আপনি বলছেন একদম আতঙ্কিত হয়ে রয়েছে। এইবার যারা বলছেন খুব সত্যি কথা, এই যে আতঙ্কিত হয়ে রয়েছে, সিএ তে ফর্ম ফিল আপ করলে আপনি বাংলাদেশে প্রমাণিত হয়ে যাবেন, সিএ তে ফর্ম ফিল আপ করলে আপনি ডিটেনশনে যাবেন, সিএ তে ফর্ম ফিল আপ করলে আপনার ওই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এই যে অপপ্রচার, আজকে শাসক দলের এই অপপ্রচারের কারণে মানুষ কিন্তু বিভ্রান্ত। আমরা আজকেও তো আপনাদের সাংসদ অনন্ত মহারাজ বলেছে, অনন্ত মহারাজ বলেছে যে যাদের নাম থাকবে না মতুয়াদের, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, এবং বলেছে যে ডিটেনশন ক্যাম্পে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে তারা প্রকৃত কোন দেশের নাগরিক সেটা বের করতে হবে। প্রথমত অনন্ত মহারাজ কি বলেছে সেটা আমি শুনিনি। দ্বিতীয়ত বলি, অনন্ত মহারাজ যাই বলুন না কেন, অনন্ত মহারাজ তো দেশের আইনের, উনির কথা তো দেশের আইন নয় আর কি। কিন্তু আপনাদের তো রাজ্যসভার উনি, সে আমাদের হোক আর যারই হোক, আমাদেরই হোক আর যারই হোক, কিন্তু আমি বলবো কাগজ দিয়ে কথা বলবো। অনন্ত মহারাজ কাগজ দিয়ে বলুক না, এ ধরনের কথা কোথায় লেখা আছে, উনি নিজের মতো করে, আমি জানি না উনি কি বলেছেন, আমি উনির ব্যাপারে কোনো কমেন্ট করতে চাইছি না। কিন্তু আমার কাছে যা পরিষ্কার তথ্য আছে, আমরা নিজে সিএ ফর্ম ফিল আপ করেছি এবং করাচ্ছি প্রচুর মানুষকে, এবং নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়াটাই যদি আমরা সবাই মিলে সহযোগিতা করতে পারতাম, মানুষকে বিভ্রান্ত না করতে পারতাম। আমার কাছে আসে, দিদি চোপড়াতে যাবে, এবং চোপড়ার কিছু লোক আছে সিএ ফর্ম ফিল আপ করেছে, ভয়ে সেটা বলতে পারে না, তৃণমূলের লোক। মানুষগুলো যদি নাগরিকত্ব না পায়, ঠিক আছে, তার দায়িত্বটা কে নিবে? আচ্ছা চৈতালিজি, এই যে যেটা প্রচার করা হয়েছিল যে মুসলমান, রোহিঙ্গা মুসলমান, এই যে বিভিন্ন রকম যে আলোচনা চলছিল যে যারা বাদ যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমাদের মতুয়া যে সম্প্রদায় আছে, সেই বড় অংশ তারা কিন্তু এখনো পর্যন্ত যে ভোটার তালিকায় আসবে সেটা কিন্তু সুনির্দিষ্ট কোনো চিন্তাধারা নেই কিন্তু ইসিআই এর। এই ব্যাপারে আপনারা কি মনে করছেন? প্রথমেই বলি যে তারা তো সবসময় বলেছিল যে একটা হিন্দুও যাবে না এসআইআর এ, হয়তো মুসলিম রোহিঙ্গা যারা আছে, এটাই কিন্তু বিজেপির একটা বড় বড় আমি বলছি সিএ তো পরের কথা, এখন তো আগে এই সে হচ্ছে, আমাদের এনআরসি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যাদের যাদের নেই, ওনারা বলেছিল যে এখান থেকে বেশিরভাগই এনআরসি হচ্ছে না, এসআইআর হচ্ছে। তো এসআইআর হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআরটা যেখানে আমাদের হচ্ছে, তো সেখানে আগে তো ওনারা বলেছিলেন রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যাবে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মতুয়া সম্প্রদায়েরই বেশিরভাগ, তারা তো আমাদের হিন্দু অবলম্বী, তো তাদেরই নাম ওখানটার মধ্যে, তারা যেই 2002 সালে যেই ডকুমেন্টস সেটা ওরা দিতে পারছে না সেই সময়ের। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমার মনে হয় না যে এই যে হিন্দুর যাবে নাম, না মুসলিমের নাম বাদ যাবে, না কার নাম বাদ যাবে, সেটা আমাদের কিন্তু আমার মনে হয় না সেভাবে বলা এখনো যায়। তো সবার প্রথমে উনি যে বললেন যে আমাদের যারা আছেন তারা বাংলাদেশে কেমন করে যাচ্ছেন, এত এত মানুষ কাতারে কাতারে বাংলাদেশ বর্ডার দিয়ে পার হচ্ছেন এখন। তো আমি সবার প্রথমে বলি যে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ হোক পাকিস্তান হোক, যেখানে আমাদের বর্ডার রয়েছে সেখানে কারা রয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স কার আন্ডারে থাকে? নিশ্চয়ই কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে থাকেন। তো তারা এই অনুপ্রবেশগুলো করতে দিয়েছে কেমন করে? তার মানে তারা সেখানে চক্রান্ত করেছে। এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে এখন তারা বলছেন যে তারা কেন কোথায় পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়ার বড় কথা নয়, বড় কথা আমরা চেয়েছি এসআইআরটা তৃণমূল কংগ্রেস বা যে কোনো সরকার, যখন কেন্দ্র সরকার কোনো আইন লাগু করে সব রাজ্যই সেটাকে মানতে বাধ্য হয়, তো আমরা সেটা জানি। তো সেই জায়গায় আমাদেরও
তৃণমূলের কখনো এটা বাধা আপত্তি ছিল না, কিন্তু আমাদের একটা জায়গায় আপত্তি, সেটা হলো এখন 2026-এর ইলেকশন রয়েছে, তড়িঘড়ি 3 মাসের মধ্যে। আজকে আপনি বলেন, প্রতিদিন আপনি যেহেতু সাংবাদিক রয়েছেন, প্রতিদিন একটা করে একটার পর একটা কি হচ্ছে, নতুন করে আপডেট হচ্ছে কিসে, অ্যাপসে। আজকে বিএলওরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিএলও কাজ করতে গিয়ে তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে কিভাবে নতুন নতুন আপডেট। আপনি মতুয়াদের ব্যাপারটাই বলুন না, আমি বলছি আমরা একটা নির্দিষ্ট না মতুয়া, আমি বলছি হ্যাঁ মতুয়া, আমি বলছি মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন, মতুয়া সম্প্রদায় মা ভাই বোন আমাদের যারা রয়েছেন, তারা আজকে ভারতবর্ষে এত বছর ধরে রয়েছেন, এত দিন ধরে রয়েছেন, এবং মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিজেপি একটা বড় অংশ আমরা দেখতে পেয়েছি বরাবর রাজনীতি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকে যদি তাদের এই 11টা ইয়ের মধ্যে নাম না থাকে, তাহলে সেখান থেকে তাদের নামগুলো বাদ যাবে। আজকে সিএ এনআরসি হলে পরে তো আজকে সেই জায়গায় আপনাকে এসআইআর হচ্ছে, তাহলে সেই জায়গায় নামগুলো বাদ যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে কাগজগুলো তাদের কিভাবে জোগাড় করে দেওয়া যায়, কিভাবে সঠিকভাবে তাদের যারা নামটা থাকে। আজকে এই পাশে তাদের পাশে দাঁড়িয়েছে আজকে মমতাবালা ঠাকুর, এটাকে নিয়ে একটা আপনি দেখতে পেরেছেন, তিনি একটা অনশন একটা করেছিলেন যে ভাই যাতে এরকম না করা হয়। কারণ মতুয়ারা একটা সম্প্রদায় যারা যারা হলো এখন কোথা থেকে এসছে, ওপার বাংলা থেকে এসছে না আমার ভারতবর্ষেরই, তাদের কাছে অনেকেরই এখানকারই নাগরিক, কিন্তু কাগজ তারা সেটা দিতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে ভবিষ্যতে যদি সেরকম যা কিছু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সরকারের সঙ্গে কথা বলে নিয়ে সেভাবে তাদের জন্য কাজ নিশ্চয়ই করা হবে। না চৈতালিদি, যেটা বাবুলাল দাদাকে আমরা বললাম যে বাবুলাল দাদা যে জিনিসটা করেছে, যে মতুয়াদেরকে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম করতে পারেনি যে তারা সিটিজেনশিপ পাবে কিনা, সেটা কিন্তু এখনো কনফার্ম না, ফর্ম ফিল আপ চলছে। এইবার ব্যাপারটা দেখুন, যদি না আমাকে বলতে দিন একটু, আপনি তারপরে বলবেন যে এইবার দেখুন, যদি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বলে যে সিটিজেনশিপটা নেওয়ার পরে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এইবার যারা সিএএ ফর্ম ফিল আপ করেছে তারাই কিন্তু এই আওতায় মতুয়ারা আসবে, যারা সিএএ ফর্ম ফিল আপ করেনি এখন তারা কিন্তু আসবে না। কিন্তু এই সিএএ ফর্মটা ফিল আপ করতে তো তৃণমূলই মানা করেছে, তৃণমূলই বলেছে যে সিএএ ক্যাম্পে যাবেন না, আপনাদের এনআরসিতে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে তো মানে বিভ্রান্ত তৃণমূলও করেছে তাদেরকে। আরে আপনি এটা আগে এসআইআরটা হোক না, এসআইআর এ আপনি সঠিক কাগজ জমা দিতে পারছেন কিনা, তারপরে তো আপনি এনআরসিতে যাবেন। আপনি আগে কানটা চিল নিয়ে চলে গেছে, চিলের পিছনে আমি এনআরসিতে যেতে যাচ্ছি, আমি বলছি না আমি যে নাগরিকত্ব তারপরে আপনার ভোট মানে এনরোলমেন্ট, আপনি নাগরিকত্ব নিতে না আপনি নাগরিকত্ব নিতে যাওয়ার মানেটাই তো আপনার এসআইআর আপনার কাগজ নেই, তার মানেই তো আজকে আমি তো এসআইআর আমি তো যাবো না এসআইআর এর নাম এনআরসিতে নাম নিতে, কারণ আমি তো এখানকার সিটিজেন, আমি তো জানি আমার কাগজ আছে। তাহলে আজকে আমি এসআইআর ফর্মটা ফিল আপ করেছি, আমার নামটা সেখানে হিয়ারিং এ আসেনি। আজকে আপনি যখন জানলেনই না আপনার নামটা আছে কি নেই, আজকে 11টা যে ডকুমেন্টস রয়েছে, যে হিয়ারিংটা হচ্ছে, সেখানে আপনি প্রমাণটা দিতে পারছেন কিনা, তারপরে প্রসিডিওর হলো আমি নাগরিকত্ব নেব কিনা। আমি প্রথমে কি বললাম আমার নাগরিকত্ব নেই, যে 11টা ডকুমেন্ট যাদের হিন্দু সম্প্রদায় যাদের 11টা ডকুমেন্ট নেই, তারাই তো সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বে আসবে। আপনি জানেন আপনি সিএ ফর্মই ফিল আপ করলেন না, আমাদের কাছে সিএ আজকে দেখেন এনআরসি যে হচ্ছে, এসআইআর যে হচ্ছে, আপনারা তো মতুয়াদের বলেছেন যে কোন সিএ ফর্ম ফিল আপ করবেন না, আপনাদেরকে এনআরসি তে নিয়ে চলে যাবেন। একদম এখন তো সেটার প্রয়োজন নেই, কারণ আপনারা করছেন এসআইআর, আপনাকে তো বুঝতে হবে আপনি করছেন এসআইআর। আপনারা আজকে আপনি এসআইআর করছেন, এসআইআর আগে আপনি যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি ওই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে পরে আপনার নামটা এসআইআর থেকে যাবে, মানে আপনি সিটিজেন আছেন, এখানকার নাগরিক, আপনি এখানে 2002 সাল থেকে আপনি এখানে আপনার বসবাস রয়েছে। আপনার যদি না থাকে, সেটা আপনার নাম যদি বাদ যায় এসআইআর থেকে, তবে আপনি এনআরসির ফর্মটা ফিল আপ করবেন। আপনি আগে কেন সিএ, আপনি সিএটা কেন, আপনি সিটিজেনশিপ কেন? আমি চৈতালি, আমি কি সিটিজেনশিপ নিতে যাব? কারণ আমি তো জানি আমার এখানে রয়েছে। আজকে আমার ওই 11টা ডকুমেন্ট আপনার না থাকলে হিন্দু সম্প্রদায় হলে তবে, হ্যাঁ যদি হিন্দু সম্প্রদায়, শুধু কি হিন্দু সম্প্রদায়ের জন্য, শুধু কি হিন্দু সম্প্রদায়ের জন্য? সিএ তো তাই বলছে, হিন্দু সম্প্রদায় বলেছে, মানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, শিখ, জৈন, পারসি, খ্রিস্টান, হ্যাঁ মানে মুসলিম বাদ দিয়ে, যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। আজকে যদি আমি বলি, আজকে যদি এতগুলো আজকে মুসলিমরা, আজকে আমাদের ভারতবর্ষ সার্বভৌম, কিভাবে আজকে আপনি এই আপনার ইসের নাম থেকে, এনআরসি থেকে আপনি সিটিজেনশিপ, সিএ থেকে আপনার নামটা ওরা ফর্মের মধ্যে থেকে কিভাবে বাদ যায়, এই জায়গাটা কিভাবে করে? এবার একটা কথা বলছি, শুনুন, খুব ভালো কথা। আমি যদি একটু সময় দেন আমি বুঝিয়ে বলি যে দেখুন, এসআইআর একটা আলাদা জিনিস, নাগরিকত্ব একটা আলাদা জিনিস, ভোটার লিস্টের নাম একটা আলাদা জিনিস, এই তিনটাকে, আর এনআরসি একটা আলাদা জিনিস।
ঠিক আছে, দিদি হয়তো না, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সঙ্গে লিংক রয়েছে। দিদির হয়তো কখনো ওটা গোলমাল হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে, কখনো আলাদা SIR লিংক রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা লিংক রয়েছে। কিন্তু ব্যাপারটা আমার আলাদা। এসআইআর আমার ফর্মে নাম এবার কাটার ধরো, পরে আমার যদি ঠিক আছে, কাগজ থাকে তাহলে আমি কেমন করব? মতুয়াদের ব্যাপারে আলোচনা হচ্ছে। দেখুন, আমি একটা ছবি আপনাকে দেখাই। এখানে মুকুল রায় তখন তৃণমূলের নাম্বার 2 এবং গৌতম দেব সিং। দেখেন এখানে কি তারিখটা কত, তৃণমূলের জাস্ট ক্ষমতায় আসার আগে 28শে ডিসেম্বর 2010। দর্শকদের আমি দেখাচ্ছি 28শে ডিসেম্বর 2010। নাগরিকত্বের দাবিতে মতুয়া মহাসমাবেশ। চৈতালিদি নাগরিকত্ব ব্যাপারটা বুঝতে পারে না কেন বলুন তো? কারণ উনি সৌভাগ্য, উনি বাবা ঠাকুর দ্বারা বাংলাদেশটা অনেক আগে এসেছে, উনি এখানে জন্ম হয়েছে, এটা উনি বুঝতে পারেন না। আপনার জীবদ্দশা যদি আপনি ওখান থেকে আসতেন বা ওখানে জন্ম হতো, তাহলে আপনি বুঝতেন নাগরিকত্ব সমস্যাটা বলছে। এবার শুনুন, এটা তো তৃণমূলের তো মুকুল রায় ছিল। তাহলে যখন আমাদের বড় মা বিনা পানি, মমতা বালা ঠাকুরেরও শাশুড়ি উনি আর কি, ঠিক আছে, তিনি যখন নাগরিকত্বের দাবিতে সমাবেশ করেছেন, সেদিনও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মুকুল রায় গিয়ে বিনা পানি দেবী যখন, হ্যাঁ, তখনও কিন্তু সমর্থন করেছেন না মতুয়াদের এই দাবি খুব ন্যায্য দাবি। এবং এরা একসঙ্গে প্রেস মিট করে গৌতম দেব বলেছে যে 11 সালে যে 42টা এমপি হবে, তারা যে দলেরই হোক না কেন, তাদের প্রথম কাজ হচ্ছে দিল্লিতে গিয়ে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব আইন সংশোধন করে এই মতুয়া নয়, শুধু যারা উদ্বাস্তু মানুষ তাদের নাগরিকত্বের ইস্যুটাকে পরিষ্কার করে দেবে। নাগরিকত্বের ইস্যু আসছে কেন দিদি বলুন তো? আমি আমার নিজের কথা বলছি না, এখানে সুধারানী দাসের দেখুন এখানে একটা মামলা হয়েছে। এখানে কোর্ট বলেছে, ইট ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ দি কোর্ট দ্যাট in several cases the religious persecution from Bangladesh are being prosecuted under section 14 of the Foreigners Act। আপনি প্রমাণ দেখবেন। ধরুন দিদি যে বলছেন, এই যে শেখ হাসিনার পলায়নের পর ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছে, আসার পর এখানে পুলিশ অ্যারেস্ট করেনি। আমি যদি আপনাকে একটা আসলোটা কেমন করে, না না বর্ডার দিয়ে আসলোটা কেমন করে সেটা বলেন না। দেখুন বর্ডার করে আসলো, না সেটা তো আপনি মানুষ ওখানে পিটিয়ে আমি এই কথাটা বলছি। এবার আপনি দেখুন, অন্তরা বর্মন, সৌম্য বর্মন, হৃদয় বর্মন, এত কথা এরকম ছোট কথা বলে না। আজকে আপনারা অ্যারেস্ট করছিল আজকের দিনে। বর্ডার দিয়ে যখন চক্রান্ত করছে সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে।
এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সাফ কথা। ফিরে আসলাম বিরতির পর। চৈতালিদি, 7ই জানুয়ারি আপনাদের তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ইটাহারে। এই যে এসআইআর পর্ব যে এখন চলছে, এই এসআইআর পর্বের মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আগমন এবং সেখানে তিনি রোড শো করবেন, এটা কি কোনোভাবে আপনাদেরকে এই এসআইআর মনোবল বৃদ্ধির জন্য কি অভিষেকের আগমন, কি ভাবছেন? দেখুন, আমাদের যেহেতু এটা দলীয় একটা কর্মসূচি, যেখানে আমাদের দিদির উন্নয়নের পাঁচালী যে অনুষ্ঠানটা দলীয়ভাবে, সেটা আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে, প্রত্যেক বুথে বুথে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, যেখানে আমাদের প্রত্যেকটা কর্মীবৃন্দরা একটা একটা আলাদা আলাদা সেক্টর থেকে, মহিলা, মাদার, যুব, আইএনটিটিউসি, প্রত্যেককে একটা আলাদা আলাদা করে কাজ দেওয়া হয়েছে, এটা প্রচারের মাধ্যম। তো সেখানেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আমাদের যে উন্নয়নের পাঁচালী হচ্ছে, তো সেটা নিয়ে পর্যবেক্ষণ করার জন্য, এবং আজকে তিনি রোড শো করবেন, তিনি আসবেন। সেটা যেমন এসআইআরে আমাদের যাতে মনোবল বাড়ে, এটা তো একটা বড় কথাই, যাতে সাধারণ মানুষ সেটা থেকে ভয়ভীত বা আতঙ্কিত না হয়। যে মানুষগুলো প্রাণ হারিয়েছে আজকে এসআইআরে এই কাজ করতে গিয়ে, আজকে বিএলওদের
বিএলওরা আতঙ্কিত হয়ে মারা গেছে, বহু মানুষ আজকে আতঙ্কিত হয়ে মারা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে কোনো একটা মানুষেরও প্রাণ যাক সেটা কখনোই আমার মনে হয় না দলমত নির্বিশেষে কেউ কখনো চান। তো আজকে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যদি আজকে এই এসআইআরটা হতো তাহলে নিশ্চয়ই তাদের প্রাণটা যেত না, কারণ একটা প্রশিক্ষণের প্রয়োজন ছিল, একটা সময়ের প্রয়োজন ছিল, একটা ভালো ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে আসছে 2000 সামনে 26-এর ইলেকশনও রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচি নিয়ে, উন্নয়নের পাঁচালী নিয়ে আজকে মানুষের কাছে সেই জায়গায় আজকে আমাদের এখানে রোড শোটা সেই জন্যই হবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগমনের পর তৃণমূলকে নতুন করে উদ্বুদ্ধ হবে? দেখুন, তৃণমূল কংগ্রেস আমরা উদ্বুদ্ধ এমনিতেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আজকে উদ্বুদ্ধ রয়েছেন যে তারা এবার বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী চায়। তার একটাই কারণ, সেটা হলো পশ্চিমবঙ্গের মানুষ আজকে আপনি যাই বলেন, আজকে আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আজকে আমাদের ভারতবর্ষ সার্বভৌমত্বর দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সব ধর্মকে সমন্বয় নিয়ে একসঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে নিয়ে চলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকে 2026-এ ইলেকশন রয়েছেন, সেটাকে নিয়ে আমরা আজকে দলীয় প্রচারের বা প্রসারের এটা একটা আমাদের মাধ্যম। না, এসআইআর এর খসড়া তালিকায় আমরা দেখলাম যে যদি আমাদের উত্তর দিনাজপুর জেলার কথাই আমরা ধরি, যে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্ট যেরকম হেমতাবাদ বলেন, কালিয়াগঞ্জে 18,000-এর মতো নাম বাদ চলে গেছে খসড়া তালিকাতেই। হেমতাবাদে প্রায় 19,000-এর কাছাকাছি বাদ চলে গিয়েছে। করণদিঘি সেখানেও 20,000-এর মতো নাম বাদ চলে গিয়েছে। চাকুলিয়া সেখানেও প্রায় 20,000-এর মতো নাম বাদ চলে গিয়েছে। এই যে বাদ চলে গিয়েছে এখনই 20,000 বা 19,000, এবং এরপরে আসবে আপনার হিয়ারিংয়ের পরেও যে বাদ যাবে, এই যে অনেক জায়গাতেই তো দেখা গেছে যে তৃণমূল সেখানে 15 থেকে 20,000-এ অনেক সময় ভোটে জিতেছে। তো সেই সমস্ত ক্ষেত্রকে আপনাদের আসন আপনারা ধরে রাখতে পারবেন? দেখুন, এখানে এসআইআর এর নামের আপনারা বারবার কেন আমাদের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে এটাই চাপিয়ে দিচ্ছেন যে যেই লোকগুলো আমি বলছি এসআইআর এ যেই লোকগুলোর নাম বাদ যাবে সেই লোকগুলো কাকে ভোট দেয়, কাকে ভোট দেয় না সেটা আপনিও জানেন না, আমিও জানি না, যেহেতু গণতান্ত্রিক অধিকারে মানুষ নিজের ভোট নিজে দেয়। তো আজকে যেই মানুষগুলোর নাম বাদ যাবে তারা কোন পার্টিকে ভোট দেয় সেটা কেউ বলতে পারে না। তৃণমূলের কোনো ক্ষতি হবে না একদমই কখনোই। দেখুন, এটা এসআইআর থেকে যদি তার বৈধ কাগজপত্র না থাকে, যদি তার নামটা বাদ যায় বা হিয়ারিং এর নামটা তার না আসে বা না সেখানে সে রাখতে পারে সেই কাগজ প্রমাণ দিয়ে নিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে যদি সেরকম নাম বাদ যাওয়ার থাকে বাদ যায়, তাতে শুধুমাত্র তৃণমূলেরই ক্ষতি হবে এইরকমটা কিন্তু কখনোই নয়। আজকে হ্যাঁ, হিউজ পরিমাণ মানুষের নাম একটা বাদ যাবে যারা মৃত ভোটার রয়েছেন বা শিফটিং রয়েছেন, এখানে কিন্তু কোনো এইরকম করে বারবার বলা হচ্ছে, এমন করে দেখানো হচ্ছে যাতে নাম বাদ গেলে ওই লোকগুলোই আমাদের তৃণমূলের মানে একটা বিশাল পরিমাণ ক্ষতি হয়ে যাবে। বাবুলাল দ্বারা তো অভিযোগ করেন বা বিরোধীরা অভিযোগ করেন যে অবৈধ ভোটার রয়েছে তৃণমূলের পক্ষে। এটা তো বিরোধীদের, বাবুলাল দা প্রথমে বললেন যে বিরোধী মানে বলবেন, এটা বলার একটা জায়গা, তারা বিরোধিতা করবেন, এটাই তো রাজনীতির একটা জায়গা যে বিরোধিতা করবেন, বলবেন, কিন্তু সব বলাই বা করাই যে সমস্তটা সঠিক নয়। কারণ বাবুলাল দা নিজেও বলতে পারবেন না তার বাড়ির পাশের লোকটা কাকে ভোট দেয়, এবং এসআইআর এ যার নামটা বাদ যাবে সে কাকে ভোট দেয়। তো সেখানটায় দাঁড়িয়ে আমাদেরও এটা দেখার যে 2024 আজকে ইলেকশনে আমাদের এতগুলো এমপি হয়েছে, তার আগে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে যেই নামগুলো আজকে এসআইআর এ বাদ যাবে সেটা শুধুমাত্র তৃণমূলের একটা চিন্তার বিষয় না, সেই চিন্তার বিষয় আমার মনে হয় সব দলেরই, সব মানুষেরই। কারণ একটা মানুষ, সিটিজেনশিপটা মানুষ একটা এখানে আছে, তার নামটা বাদ যাচ্ছে, এতদিন সে সব রকমভাবে পরিষেবা পেয়েছে, সে একটা মানসিকভাবে আতঙ্ক। আমি প্রথমেই বললাম যে এতগুলো মানুষের প্রাণ গেছে, আমার মনে হয় আমার সঙ্গে এখানে আমার বিজেপির বন্ধু কখনোই চায় না কারো প্রাণ বাদ যাক, প্রাণ যাক, কারণ কেউ একটা বিভ্রান্ত হয়ে নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেই প্রাণ যাওয়া, সেটাই আমাদের চিন্তার জায়গা। এই যে নাম বাদ যাওয়া কার ক্ষতি হবে? না, এটা ঠিকই, চৈতালি খুব দারুণ কথা বলেছে এটা আর কি। আমি এই বক্তব্যটাকে পূর্ণ সাপোর্ট করি আর কি, যে বাদ যারা যাচ্ছে তারা যে তৃণমূলের ভোটার না বিজেপির ভোটার আমরা সেটা কেউ জানি না কেউ আর কি। কিন্তু আমার যেটা বক্তব্য, আমাদের বক্তব্য অন্য জায়গায়, যে বিজেপির যে রাজনীতি, বিজেপি যেটা করে শুধু ভোটে জেতার রাজনীতি, সেটা বিজেপি করে না। ভোটে জেতার জন্যই সব করতে হবে এমন নয়। কিন্তু আমি বক্তব্য হচ্ছে এই যে এসআইআরটা তো পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে হচ্ছে, তো পশ্চিমবঙ্গের মতো এইরকম উত্তেজনামূলক পরিবেশ তো আর কোথাও হয়নি। কাজে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বিরোধীদের কাছে এটাই আবেদন করব যে এসআইআর মতো হোক, আর শুধু বিভ্রান্ত ছড়াবেন না। যাদের কোনো কাগজপত্র নেই, সত্যিই অনেক মানুষের কাগজপত্র নেই,
সেটা নিয়ে আমরাও চিন্তায় রয়েছি। এবং এই মানুষগুলো যেটা রয়েছে, এই মানুষগুলো সত্যি সত্যি মানে সাংঘাতিকভাবে অসহায় মানুষ এরা আর কি। এদের ঠিকমতো লেখাপড়া নেই, অর্থনৈতিক সচ্ছলতা নেই, সেরকম যোগাযোগ নেই। এবার এই মানুষদের নাগরিকত্ব সমস্যা, যেটা আমাকে চৌতালি দিয়ে প্রায় বলতে দিলেন না আগের বারে, বা আপনি যদি অ্যালাউ করতেন আমি বলতাম। দেখেন, এখানে বিকাশ ভট্টাচার্যের একটা বক্তব্য রয়েছে। বিকাশ ভট্টাচার্যকে আমি পছন্দ করি আর না করি, এটা আইনজ্ঞ হিসাবে আমরা সবাই মানি। উনি বলছেন ভোটার লিস্টের নামের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার লিস্টে নাম উঠে যাওয়া মানে কিন্তু আপনি নাগরিক হয়ে গেলেন, এই কথা নির্বাচন কমিশনও কিন্তু বলতে পারবে না। কিন্তু কেন বলতে পারবে না? কারণ আমাদের দেশের যে আইন, এই আইনের ব্যাখ্যা করা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের কোর্টের যে রায়, আমার কাছে যে 2-3টা রায় রয়েছে, দেখেন আমি এটা বলছিলাম যে বাংলাদেশ সুধারানীর মামলাটায় পরিষ্কার বলেছে, বারে বার ওপার বাংলা থেকে আসা মানুষদেরকে ফরেনারের চারটে মামলা দেওয়া হয়েছে। এবার আপনি জানেন, এগুলো আপনাকে আমি আগের বার হয়তো দেখাবার সুযোগ পাইনি, এখানে স্বপন মজুমদার ভার্সেস আলোরানী সরকারের যে মামলা, এই আলোরানী সরকার দিদি আপনাদের দলেরই ক্যান্ডিডেট ছিলেন 21 সালে, বিজেপির ক্যান্ডিডেট ছিলেন স্বপন মজুমদার। এদের দুজনের মধ্যে মামলা হয়, যে আমি দেখাচ্ছি রায়ের কপিটা। 24 পৃষ্ঠার রায়ের 17 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইট ইজ নিডলেস টু সে দ্যাট এ পাসপোর্ট, ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আর নট ডকুমেন্টস অফ সিটিজেন অফ ইন্ডিয়া। মানে এটা কিন্তু লক্ষ টাকার প্রশ্ন। তাহলে ভারতবর্ষের নাগরিকত্বের মাপকাঠিটা কি হবে? সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। নাগরিকত্বের মাপকাঠি নাগরিকত্ব আইনেই লেখা রয়েছে। এই যে নাগরিকত্ব আইন, শুধু 19 সালের নাগরিকত্ব আইন নয়, হোম ডিপার্টমেন্টের আওতায় সেটা আর কি। তাহলে এই যে ওপার বাংলা থেকে কোটি কোটি মানুষ যারা এসেছে, চৈতালি দি ঠাকুর দেওয়ার সময় গল্প হয়েছিল, তারাও একটা সময় এসেছিল। এই মানুষদের বিভিন্ন সময় পরবর্তীকালে নাগরিকত্ব আইন সংশোধন হতে হতে এমন জটিল অবস্থায় তৈরি হয়েছিল, ধরুন আজকের দিনে তো বলছেন যাদের ডকুমেন্ট মিলছে না তাদের অ্যাটলিস্ট পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। কেন কি 2019 সালের নাগরিকত্ব সংশোধন আইনে এমন কিছু রক্ষা কবচ দেওয়া হয়েছে, এরা অবৈধ অনুপ্রবেশকারী থেকে কিন্তু বৈধ বসবাসকারী হয়েছে। এবার এই মানুষদেরকে কি করতে হবে? নাগরিক হতে হবে দেশের। নাগরিক হতে গেলে নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের ফর্ম ফিল আপ করে সার্টিফিকেট পেতে হবে নাগরিকত্ব। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যদি বিরোধিতা করুন, দয়া করে কাগজপত্র নিয়ে তথ্যভিত্তিক বিরোধিতা করুন। শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করলে এই মানুষগুলো কি হবে বলুন তো? দেখুন, একটা কথা আমি বলে শেষ করছি। ধরুন একজন উদ্বাস্তু মতুয়া ভোটার, যার 2002-এর বাবা মায়ের নাম নেই, তাকে কি মমতা বালা ঠাকুর বা মমতা ব্যানার্জি বা চৈতালি ঘোষ সাহা বা আপনি আমি, আমাদের হাতে কি কোনো জাদু কাঠি আছে? তার নামটা আমি কি করে তাকে ভোটার বানাবো? কি উপায় আছে বলুন আপনি? আর কি কোনো উপায় কিন্তু নেই। সেই মানুষকে যদি নাগরিক হতে হয়, ভোটার লিস্টে নাম তুলতে হয়, তাহলে কিন্তু তাকে সিএর ফর্ম ফিল আপের মধ্য দিয়েই তাকে হতে হবে। কাজে আপনাদের কাছে করজোরে নিবেদন করছি, আপনারা বিরোধিতা করুন, কিন্তু এই মানুষগুলোর অস্তিত্বের প্রশ্নে অযথা বিভ্রান্ত করবেন না, ভুল প্রচার করবেন। হ্যাঁ, চৈতালিদি যেটা বলছেন যে বাবুলাল দ্বারা যে হিন্দু যাদের ওই 11টা ডকুমেন্ট নেই, তাদেরকে তো সিএ ফর্ম ফিল আপের মধ্য দিয়ে আসতে হবে। এবং আপনাদের নির্দেশ আছে যে সিএ কোনো ফর্ম ফিল আপ করা যাবে না। আমরা এখনো কিন্তু সিএ ফর্ম ফিল আপ করতে আপনারা বলছেন না। তাহলে মাঝামাঝি কোন পথ আছে যে পথ দিয়ে আপনি এদেরকে নাগরিকত্ব দেবেন? দেখুন, মানুষকে নাগরিকত্ব কিভাবে দেব, আমি বাবুলালদার কথায় একদম সমর্থন আছি। যে বাবুলালদা বললেন যে সিএ এখন এসআইআর হচ্ছে, তো যদি 11টা ডকুমেন্টস না থাকে তাহলে তাকে তো সিটিজেনশিপ নেওয়ার জন্য ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, সিটিজেনশিপের জন্য। কিন্তু আমার কথা হলো যে 11টা ডকুমেন্টস রয়েছে, সেই 11টা ডকুমেন্টসের মধ্যে তারা নিশ্চয়ই যারা ধরে নেন 2002 সালে, হয়তো কারো 2001 সালে ভোট ছিল, 2002 সালের পরে ওখানে আছে, যাদের হয়তো মতুয়া সম্প্রদায়েরই আমার ভাই বোন হোক আর আমার এই পশ্চিমবঙ্গের যে কোনো ভাই বোন হোক, তাদের অনেক সময় ডকুমেন্টসগুলো কিন্তু রয়েছে। তাদের একটু সেই ডকুমেন্টসগুলো তৈরি করতে, সেখানে একটা ডকুমেন্টসে আমি দেখেছি, সেখানে হলো 11 ডকুমেন্টসের মধ্যে ওই আপনার হলো একটা রেসিডেন্সিয়াল আছে। হ্যাঁ, তো সেখানে নিশ্চয়ই একটা প্রক্রিয়া বা প্রসিডিওর একটা নিশ্চয়ই সেখানে থাকবে, যেখান দিয়ে নিশ্চয়ই সরকার, আমাদের পশ্চিমবঙ্গের সরকার একটা নিশ্চয়ই মানুষকে, আজকে বাবুলালদা যে বললেন যে কখনোই কে কোন, আমিও যেটা ইয়ে করছি যে কখনোই আমরা চাই না কেউ কখনো আমার ভারতবর্ষ থেকে বা আমার পশ্চিমবঙ্গ থেকে কোনো মানুষই এভাবে কারো প্রাণ যাক, এটা আমরা কখনোই চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে সেই ডকুমেন্টসগুলো আজকে যদি রেসিডেন্সিয়াল দিয়ে
রেসিডেন্সিয়াল দিয়ে সেই জায়গাটা মানুষটাকে নিশ্চিত করা যায়, বিভ্রান্ত না করে নিয়ে। আজকে বাবুলালদা বারবার বলছে বিভ্রান্ত করছে, আজকে বাবুলালদা বুকে হাত দিয়ে কিন্তু নিজে বলুক না। রেসিডেন্সিয়ালটা কিন্তু 11টা ডকুমেন্টের মধ্যে নেই। হ্যাঁ, আছে নেই। আছে 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 কিন্তু দিদি একটা কথা না, আমি বলে কি বাবুলালদা তবে বলবে। আমি বললাম সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকে বলুন, বারবার প্রতিনিয়ত আপনারা নির্বাচন কমিশন এক এক দিন এক একটা করে পোর্টালকে আপডেট করছে, একটা করে ডকুমেন্টস, একটা করে এইভাবে ফর্ম ফিল আপ, একটা করে ওইভাবে ফর্ম ফিল আপ, তাতে তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। এটা আমার সঙ্গে মনে হয় সব পার্টি আমার সঙ্গে একমত হবে যে আজকে পোর্টালটা যেভাবে করা হয়েছিল, একবারে আপনাকে পোর্টালটা করে দেওয়া দরকার ছিল, বারবার দুদিন পর পর আপনাকে পোর্টালে একটা করে চেঞ্জ করা হচ্ছে। এতে তো মানুষ তো এটাতেও বিভ্রান্ত হচ্ছে। আজকে বিএলওরাই বুঝতে পারছে না আপনার কাছে কোন ডকুমেন্টসটা চাইবে, কোন কলামটা ফিল আপ করবে আর কোনটা ফিল আপ করবে না, কারণ প্রতিদিন একটা করে নতুন আপডেট। মানুষকে বারবার আপনি একটা মানুষের বাড়িতে একবার গিয়ে বললেন যে দিদি আপনার এটা হলে এটা হয়ে যাবে, সেকেন্ড দিন বলছেন না এটা না, এর সঙ্গে আবার আরেকটা লাগবে, তাহলে মানুষ তো এখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমার একটাই শুধু বলার যে আজকে এসআইআর হলো, 11টা ডকুমেন্টস থাকলো না, আপনি বিজেপি বলছেন যে আজকে ফর্মটা ফিল আপ করে তাকে সিটিজেনশিপ নেওয়া হোক। আজকে আমরা সকলে মিলে নিশ্চয়ই যদি সরকার চায়, আজকে যদি সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়, সরকার যেটা ডিসিশন নেবে, আজকে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটা নিশ্চয়ই আমি তৃণমূল দলের সৈনিক হিসেবে বা আমরা সেটা করার চেষ্টা করব। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে আজকে এইভাবে যখন বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে তো আমার মনে হয় বিজেপিকেও এটা বলা উচিত নির্বাচন কমিশনের এগেনস্টে। আচ্ছা বাবুলালদা, এইখানে 11টা ডকুমেন্টের মধ্যে আমরা দেখলাম যে যা 2002 এর ম্যাপিং এ নেই, এবার তাকে হয়তো বার্থ সার্টিফিকেট শো করতে হচ্ছে, কাউকে এডুকেশনাল সার্টিফিকেট শো করতে হচ্ছে, কাউকে কাস্ট সার্টিফিকেট শো করতে হচ্ছে, এবং এর বাইরেও যে আছে আর আদার্স আছে, হ্যাঁ আর আদার্স আছে, কিন্তু জনপ্রতিনিধিরা কোনো সার্টিফিকেট এমন প্রভিশন আছে কি? না, এখানে লেখা রয়েছে, দেখুন আমি নিয়ে এসেছি এটা। না, জনপ্রতিনিধিরা আছে, এখানে জনপ্রতি নেই, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। আচ্ছা, জনপ্রতিনিধির কথা কিন্তু বলা হয় না। সেটা এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে একটা কথা স্মরণ করে দিতে চাই। বিষয়টা আমি জানি জন্য আমি বলছি না, যেহেতু আমি নিজে উদ্বাস্তু মানুষ, মতুয়া সমাজের মানুষ, মতুয়া সমাজের যন্ত্রণাটা যেহেতু নাগরিকত্ব নিয়ে, এবং এখানে প্রমাণ হিসাবে আমি দর্শকদের দেখাতে চাই যে 28শে ডিসেম্বরে তৃণমূল দলও কিন্তু মতুয়াদের আন্দোলনটাকে সমর্থন করেছে। ঠিক আছে, এখানে যে জায়গাটা আমি চৈতালির দৃষ্টি আকর্ষণ করছি, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেখুন এইটা কাদের জন্য। এর আগেও কিন্তু একটা লেখা আছে, দেখেন এটা কিন্তু, দেখেন ইনফরমেশন শিট ফর ডিক্লারেশন ফর্ম। ঠিক আছে, এই যে 11টা নথি চাওয়া হয়েছে রাধামাধব দা, ধরুন মনে করুন আপনার ছেলে, মানে কি কি আছে 11টা নথিকে যদি একটু বলে দেন। হ্যাঁ, আমি যদি বলছি যে এনি আইডেন্টিটি কার্ড, পেনশন, এটা বলার আগে একটা বলে নিই, আমি একটু বলে নিচ্ছি। ধরুন আপনার নাম 2002 নেই, কিন্তু আপনার জন্ম এখানে 87 সালের আগে, এখানে নাগরিকত্বের আইনি কিন্তু আমার কথা না, কিন্তু এখানে বলা হয়েছে যে একটা ডিক্লারেশন, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1787। যদি আপনি 87 আগে জন্মেছেন কিন্তু আপনার ওই 2002 এর লিস্টে নাম নেই, সেই ক্ষেত্রে আপনার মতো লোকের জন্য কিন্তু এগুলো যে কোনো একটা দিলেই হবে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু এগুলো অনেক গভীরের ব্যাপার রয়েছে। এবার যার জন্ম এই যে আই বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1787 থেকে 2/12/4, এটা কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা আসার আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করে এগুলো তৈরি করা, কিন্তু সেই সময়ের মধ্যে জন্মালে শুধু আপনি জন্মালেই নাগরিক হবেন না দিদি, আপনাকে বলে দিচ্ছি, 1787 আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার বাবা মা যেই হোক না কেন আপনি জন্মসূত্রে নাগরিক। কিন্তু 1787 পরে যদি আপনি জন্ম হন, তাহলে আপনার বাবা মায়ের একজনকে নাগরিক হতে হবে। আবার এই 2/12/4 পরে যদি আপনার জন্ম হয়, তাহলে বাবা মায়ের 2 জনকেই নাগরিক হতে হবে, অথবা একজন নাগরিক একজন অবৈধ অনুপ্রবেশকারী হবে না। এই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু উদ্বাস্তু সমাজ পড়বে না, কিন্তু যারা উদ্বাস্তু সমাজের বাইরে, এই দেশের মানুষ, তারা কিন্তু এই ক্রাইটেরিয়ার বাইরে পড়ছে। তাদের জন্য কিন্তু এই যে 11টা ডকুমেন্ট, এটা দিলে কিন্তু হবে। আজকে একটা উদ্বাস্তু সমাজের মানুষ এই 11টা ডকুমেন্ট একটু আপনি যদি এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু এ রেগুলার এমপ্লয়ি, পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, PSU,
any identity card, certificate, document issued in India by the government, local authorities, bank, post office, LIC, PSUs prior to 1/7/87 মানে বুঝছেন? এই যে এখানেও কিন্তু 1/7/87 আগের হতে হবে, আগে হতে হবে। ব্যাপারটা তো সোজা নয়, ব্যাংক ডকুমেন্ট আর কি। বুঝতে পারছেন? ব্যাংক LIC হ্যাঁ, document। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। এবার গিয়ে দেখুন বার্থ সার্টিফিকেটে নিয়ে কি ব্যাপার। একটু আপনার যদি ছেলের যদি অভিজ্ঞতা থাকে, আমি দেখেছি আমাদের, তারপর চলে যান হ্যাঁ, একটু birth যদি certificate। পাসপোর্ট, matriculation, educational certificate issued by recognized board universities, permanent residence certificate issued by the competent state authority, কিন্তু এই কম্পিটেন্ট স্টেট state authority, not এই জনপ্রতিনিধি, মানে এটা জনপ্রতিনিধি না, এটা কিন্তু বলা state হয়নি। authority। না বলা হয়নি, এটা আমরা দর্শকদেরকে হ্যাঁ, হ্যাঁ। কম্পিটেন্ট অথরিটি মিন্স হচ্ছে সেটা SDO, BDO, SDO এরকম লেভেলে। Yes. ফরেস্ট রাইট সার্টিফিকেট, ফরেস্ট রাইট মানে যারা ফরেস্ট ডুয়েলার যারা, বেশ। ঠিক আছে, তাদের কিন্তু একটা সার্টিফিকেট আছে তাদের আর কি, ঠিক আছে। ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হোয়ার এভার ইটস এক্সিস্ট, আসামে যেটা হয়ে গেছে এনআরসি, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বাই স্টেট লোকাল অথরিটিস, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দি গভর্নমেন্ট। আর আধারটা বলছে সেটা তো আপনার পরিচয় হিসাবে গৃহীত হবে। আর হচ্ছে এক্সট্রাক্ট অফ দি ইলেকটোরাল রোল অফ বিহার এসআইআর উইথ রেফারেন্স টু, এটা দিয়েছে আর কি। তো আমি বলতে চাচ্ছি এইগুলো হচ্ছে যারা আপনার এই দেশের মানুষ, নাগরিকত্ব নিয়ে যাদের প্রতি প্রশ্ন ওঠেনি কোনোদিন, উঠবে না কখনো, যাদের 2002-এ নাম নেই কোনো ক্রমে, তারা এগুলোর মধ্যে দেখালে হবে। কিন্তু আমি বলে রেখে তারপর আপনি বলুন। কিন্তু ধরুন উদ্বাস্তুরা যারা এসেছে, যাদের 2002-এর ম্যাপিংয়ে পড়ছে না, 2002-এর পরে এসেছে, তারা যাক না, কোনো এসডিও তাকে সার্টিফিকেট দেবে না দাদা আর কি। তখন তাদের একটাই মাত্র পত্র রয়েছে এখানে, এই যে এখানে যে এদের এই যে ইফ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি 14 সালের 31শে ডিসেম্বর আগে এসে থাকেন, তাহলে আপনি সি এর মাধ্যমে ফর্ম ফিল আপ করুন, এই যে অ্যাটাচ সার্টিফিকেট করে দিন, 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, আপনার হয়ে যাবে আর কি। এছাড়া আর কোনো পথ নেই। যেটা আপনাদের দাবি ছিল যে 11টা ডকুমেন্টের মধ্যে আধার কার্ডকেও ঢোকানো হোক, এবং পরবর্তীতে দেখলাম আমরা সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছে এটাকে একটা দেখবার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি নেয়নি। এবং তার জন্য আমরা দেখছি যে যারা আধার নিয়ে যাচ্ছে তাদেরকে আধারের সাথে আরো একটা ডকুমেন্ট নিতে হচ্ছে 11টার মধ্য থেকে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আপনাদের তো দাবি ছিল যে আধারকে মান্যতা দেওয়া হোক, সেটা তো হলো না। দেখুন, আধার তো প্রথমে আমাদের মানে আপনাদের দাবিকে কিন্তু মান্যতা দেননি, কেন্দ্র সরকার প্রথমে আধার কার্ডটাকে করালো, আধারের জরুরি, ঠিক আছে, আমাদের সরকার যেটা বলবে সেটাই আমরা, মানে কেন্দ্র সরকার যেটা বলছে। কিন্তু আমি বলছি যে ঠিকই উনি বাবুলালদা পড়লেন, আমরাও দেখেছি, আমরা সকলেই এসআইআর এর জন্য সব মানুষকে সহযোগিতা করেছি ফর্ম ফিল আপের জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, ঠিকই তো 11টা যাদের 2002-এ নাম নেই, তাদেরকে যে 11টা যে ডকুমেন্টস রয়েছে, এবার সেই ডকুমেন্টসটা তৈরি মানে জোগাড় করার জন্য আপনি এটা বেশি ভালো করেই জানেন, পশ্চিমবঙ্গ আমাদের এখানে মানুষ এতটা ডকুমেন্টস নিয়ে সচেতন নয় কেউ। হয়তো তারা 2002 কেন, তারা হয়তো তার বহু আগে এখানে বসবাস করেন, কিন্তু তাদের কাছে হয়তো সেই ডকুমেন্টসটা নেই। আমি যেমন আমার নিজের যে 17 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু সেখানকার সবাই আদিবাসী বাসিন্দা। হয়তো অনেকে সেই সময় 2002 সালে তখন আমাদের পশ্চিমবঙ্গে বামফ্রন্ট রাজত্ব করতেন, সেই সময় হয়তো এসআইআর নিয়ে, যে বাবুলালদা বলে এসআইআর নিয়ে এত কেন মাতামাতি, তার একটা কিন্তু এটা একটা ভালো, আপনি যে বললেন এটা কিন্তু আমাদের একটা খুব ভালো জায়গা যে এসআইআর নিয়ে সবাই কিন্তু সচেতন। এখন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এসআইআরটা জানে। কিন্তু 2002 সালে যখন এসআইআর হয়েছিল, অনেকেই ভোট দিয়েছে, অনেকেই সেই সময় কিন্তু আমাদের এখানকার ভোটার লিস্টে নাম নিয়েছিল, কিন্তু তারা কিন্তু এসআইআর গিয়ে নামটা তোলেনি, সেই জন্য কিন্তু নামটা বাদ গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে পুরোনো কাগজ, এই যে বাড়ির ল্যান্ড ডকুমেন্টস হোক বা কিছু ডকুমেন্টস হোক, সেটা জোগাড় করার মতন একটা সময় তো মানুষকে দিতে হবে, একটা প্রক্রিয়া, মানুষকে আগে নোটিশ করা হোক, ভাই এসআইআর করা হবে, তোমরা এই ডকুমেন্টসগুলো জোগাড় করো, এগুলো রাখো। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা কিন্তু একটা জায়গায়, যে আজকে এসআইআরটা এখন কেন জরুরি হলো, এসআইআর করুক, আজকে সিটিজেনশিপ যদি নিতে হয় সেটা সরকার যখন মনে করবে ঠিক, কিন্তু সেটাকে একটা পরিকল্পনা মাফিক আজকে সময় দিয়ে, আজকে বাবুলালদাও আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে যে আজকে তড়িঘড়ি করে কোনো কাজ হলে কিন্তু সেটা সঠিক হয় না। 2002 সালে যেভাবে মানুষের নাম বাদ গেছে, হ্যাঁ 2002 সালে যেমন মানুষ সেই সময় সচেতন ছিল না। বড় কাজ করবার জন্য কেন্দ্রীয় সরকার, তার জন্য একটা অ্যাওয়ারনেস দরকার। তো আপনারা 2 মাস 3 মাস মানুষকে অ্যাওয়ার করে যে এই কাজটা হবে, তোমরা এই ডকুমেন্টগুলো রেডি করো, এই সময়টা কেন দিলে? চৈতালিদের এই কথাটা বলছি, বলছে 17 নম্বর ওয়ার্ড, সময়টা কেন দেওয়া হলো? 17 নম্বর ওয়ার্ড আদি বাসিন্দা। আমি কি বলছি, প্রথমে যেটা বললাম, তারপর আপনার কথা উত্তরে আসি। আদি বাসিন্দা বলতে যারা বোঝাচ্ছি, যাদের কিন্তু কোনো ওই মানে সিটিজেনশিপ থ্রেট যাদের নেই,
অবৈধ অনুপ্রবেশকারী যারা নয়, ঠিক আছে, তাদের কিন্তু আমি আবার বলছি এই ডকুমেন্টগুলো হ্যাঁ একটু কষ্ট হবে, কষ্টসাধ্য কিন্তু অসম্ভব নয়। জোগাড় করার সময় কিন্তু আমি যেটা বলছি, আমার প্রশ্ন হলো, না আপনি বলুন অ্যাওয়ার করতে হবে কি আমি বলছি, নিশ্চয়ই করতে হবে। আমার 3 মাসের মধ্যে কখনোই এসআইআর 3 মাসের মধ্যে হয় না বাবুল আল্লাহ, এটা একটা সরকার অ্যাওয়ার্ডের দরকার আছে। আমার কথাটা বলছি, অবশ্যই আমি যে কথা বলছি আমি বাবুল আল্লাহর কথাটাকে না 2002 সালে আপনি বলেন, সত্যি তো 2002 সালে যেই মানুষগুলো সচেতন না হয়ে নিয়ে আজকে নামটা করেনি তাদের খুব অসুবিধায় পড়ছে। আমি সেটা করছি, আমি বলছি কথাটা। আচ্ছা সেটা তো যেটা বললো সেটা কিন্তু এখান থেকে আমি আবার বললাম কষ্টসাধ্য হলো অসম্ভব নয়। কষ্টসাধ্য অবশ্যই অসম্ভব নয়, কিন্তু আমি আবার বলছি কিন্তু যারা 2002 এর মধ্যে সিনেই আসেনি উদ্বাস্তুরা, তাদের নাগরিকত্ব কিভাবে আসবে বলুন? তারা আপনারা যে সি এর বিরোধিতা করছেন, তারা কিভাবে নাগরিকত্ব পাবে বলুন এবার আপনি। আরে সেইটা আমি সেটা বলতে চাচ্ছি, আপনি বলুন না 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 তাদের নাগরিকত্বটা কিভাবে আসবে? না না নাগরিকত্ব কিভাবে আসবে আপনারা কিভাবে দেবেন শুনেন, নির্বাচন কমিশন আছে, এটাও কি ঠিক হচ্ছে? এটা তো আমাদের পার্টি পলিটিক্সের ব্যাপার নয়। না 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 পার্টির তো এটা সিদ্ধান্ত এটা না 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 ভুল কথা বলছেন। না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন না 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 আমি এখনই ফোন করে শুনে ও সেটা তো আলাদা কথা। আপনি পার্টি একদম ফর্মুলা করবেন না। আচ্ছা তাহলে এই মানুষগুলো যদি ভোটার লিস্টে বাদ যায় তাহলে পার্টির রুলস করছে এই মানুষগুলো যদি বাদ যায় তাহলে বলুন নির্বাচন কমিশনের এটা কার এটা? নির্বাচন কমিশন এই মানুষগুলো যদি ফর্ম ফিল আপ করতে না পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে নির্বাচন কমিশন না আপনি না না আপনি বলুন তাহলে না না এখানে তো না তাহলে আপনি আমাদের এই মানুষগুলোকে বিভ্রান্ত করছে না মমতা বালা বিভ্রান্ত করছে না মমতা বালা বিভ্রান্ত করছে আপনারা বিভ্রান্ত করছেন। আপনারা এখানে পার্থক্য বিজেপির সঙ্গে না 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 বিজেপিকে যদি রাজনীতি করছে না, বিজেপি এই সমস্যাকে পার্মানেন্টলি নাগরিকত্ব পার্মানেন্টলি নাগরিকত্ব সমস্যা সমাধানের চেষ্টা করছে। আচ্ছা আপনারা বিভ্রান্ত করছেন, আপনাদের বিভ্রান্ত করা মানুষ ধরে ফেলেছে সরকারের মাধ্যমে মানুষকে এত বিভ্রান্ত করছেন সরকারের মাধ্যমে আজকে আপনারা সরকার না নাগরিকত্ব রাজ্য সরকারের নাগরিকত্ব দেওয়া রাজ্য সরকার এখতিয়ার মধ্যে পড়ে না। সেটাই আপনি জেনে রাখুন নাগরিকত্ব রাজ্য সরকারের আইনের মধ্যে পড়ে না। কমিশন কেন করছে না? সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা নাগরিকত্ব নিয়ে বলা আছে। এখানে 11 নম্বর ধারা বলা আছে দেশের নাগরিক তারা হবে না, সেটা পার্লামেন্টের হোম গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু রাজ্য সরকার যেভাবে আচরণ করছে মনে হচ্ছে একটা স্বতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা, স্বতন্ত্র রাষ্ট্র এটা অঙ্গরাজ্য হবে, এটাই দেশের আইন। আজকে 3 মাসের মধ্যে আপনারা শরণার্থীকে ঢুকাবেন, আবার আপনি সমাজে রাজনীতি করবেন, দিয়ে ভোট বিলাপ করতে দেবেন। 2002 সালে এই মানুষরা আপনাদের প্রচারে বিভ্রান্ত হয়ে যারা সিএতে ভোট বিলাপ করবে না, আপনারা আপনার দলের ক্যান্ডিডেট আওয়ামী সরকার তার নাগরিকত্ব আপনারা পেতে পারেননি, তার নাগরিকত্ব পরিচয় দিতে পারেন না। আচ্ছা ঠিক আছে, এবার একটু থামুন, এবার একটু থামুন 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 না এবার থামুন, টোটালি থামুন, টোটালি থামুন, আপনি বলতে দিন। স্যার আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, তার নাগরিকত্ব আপনারা প্রোটেকশন দিতে পারেন। একটু দাঁড়ান। আচ্ছা এইবার ব্যাপারটা যেটা বাবুলালদার কাছে একটু যাব, যে যারা ফর্ম জমা করেননি তারা তো তালিকা থেকে বাদ চলে গিয়েছে। এবার দেখা যাচ্ছে যারা সঠিকভাবে ফর্ম জমা করেছে তাদের মধ্যেই কিন্তু আতঙ্ক বেশি, এবং দেখা যাচ্ছে যে হিয়ারিংয়ে কিন্তু তারাই কিন্তু বেশি ডাক পাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে নামের বিভিন্ন জায়গায় ট্রান্সফারের ম্যাটার রয়েছে, কারো নামে ভুল রয়েছে, কারো বাবার নামে ভুল রয়েছে। এই যে এত ভুল ভ্রান্তিতে ভরা যে লিস্ট, এই তালিকা, এ তো যারা মানে প্রকৃত ভোটার তারাই তো বেশি অসুবিধায় পড়ছে। এটা নিয়ে আপনাদের আন্দোলন। দেখুন একটা কথা খুব পরিষ্কার বলি, সবকিছু রাজনীতি নিয়ে কথা বলার প্রয়োজন নেই, আমার নিজের অভিজ্ঞতায় না আমরা জানতে পারছি যে 1.5 কোটির মতো ভোটারকে ডাকবেন। আমি বলছি আমাদের এই 1.5 কোটির মতো ভোটার বেশিরভাগই তো বৈধ ভোটার। আমার অভিজ্ঞতায় বলছি যে আমার যেখানে ভোটার যে কার্ড রয়েছে না, সেখানে কলেজ বানানটা এমন ভাবে লেখা আছে, আমি ঠিক উচ্চারণটা করতে পারছি না আর কি। সেটার জন্য আমি ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপ করে হার্ড কপি বিডিও অফিসে জমা দিয়ে এলাম, কারেকশন বেরিয়ে এলো, এবং কারেকশন বেরোয়ার পর দেখা গেল বানানটা কলেজ পাড়া বানানটা আরো বিদঘটে হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে কেন? এবং এটা একটা কেন্দ্রীয় সরকার তালিকাতে এটা হবে কেন? যে আমি বলছি এই যে ধরুন বিডিও অফিসগুলোতে দেখান প্রত্যেক জায়গাতে রয়েছে,
এটা তো আপনাকে মানতে হবে, এটা আমি মানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি আমি আর কি, ঠিক আছে। এই যে সর্বত্র কর্মী নিয়োগ, ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে দূরে সরিয়ে রেখে শুধু কাছের মানুষকে পাইয়ে দেওয়ার যে রাজনীতি, ঠিক আছে, যার জন্য আজকে বিডিও অফিসের যে কর্মীরা, আমি সবাই কথা নিঃসন্দেহে বলছি না, কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় বলছি আর কি, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে আমার ভোটার কার্ড আপনি বলছেন যে বাংলার সেখানে এই সমস্যা কিন্তু বিহারেও ছিল। না না, তাহলে বিহারে আমি কিন্তু বাংলার কথা বলছি না, আমি কিন্তু বাংলার কথা বলছি না, এই সমস্যা বিহারে আমি বাংলার কথা বলছি দুর্ভাগ্যজনক যে একটা যাকে এই এত বড় কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা নির্বাচন কমিশন দিক, সেন্ট্রাল গভর্নমেন্ট দিক বা রাজ্য সরকার দিক, আমার বক্তব্য একদম নন পলিটিক্যাল ইম্পার্শিয়াল বলার চেষ্টা করছি, এই জায়গাগুলোতে একটু পেটে বিদ্যা বুদ্ধি আছে, একটু লেখাপড়া জানে সঠিকভাবে, এই ধরনের লোকদের দেওয়া উচিত ছিল, তাহলে মানুষদের এতটা হয়রানি না। দায়টা কার তাহলে? এই দায় আমি মনে করি ইলেকশন কমিশন, এই দায়টা মনিটরিং করেছে তারা, এই যে দায়টা তো তাদের, তারা আপনি আবার কারেকশন করতে যাচ্ছেন, সেখানে আপনি দেখছেন একবারের জায়গায় 5 বার ভুল আছে, এবং এটা আমার মনে হয় সবাই স্বীকার করবেন, যাদের অভিজ্ঞতা আছে, আর তাহলে আপনি এই অভিজ্ঞতা যাদের আছে তারা আশা করি সকলেই স্বীকার করবে যে এই কথাটা বলা আপনার একটা না না, আমি দেখেছি তো, আমি নিজের আইবন না এখানে জমা দিয়েছি, কারেকশন হয়ে এসেছে, আরো মারাত্মক ভুল। আচ্ছা চৈতালি, এই যে প্রক্রিয়া হয়, দেখুন নির্বাচন কমিশন বলেছে যে এসআইআর পর্ব, যে হিয়ারিং পর্ব শুনানি শুরু হওয়ার পর থেকে আপনাদেরকে বিভিন্ন বুথে বুথে হেল্প ডেস্ক তৈরি করতে, এবং এখানে আপনারা হেল্প ডেস্ক থেকে কি কি কাজ করতেন, কিভাবে আপনি ভোটারদেরকে কিভাবে সহযোগিতা করবেন? এটা আপনি বললেন, আমি আপনাকে বলি, আমাদের দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি হেল্প ডেস্ক এই হওয়ার পরে বলেননি যে নোটিফিকেশন মানে না না না, ওটা তো পরের ব্যাপার, তার আগেই তো আমাদের হেল্প ডেস্ক করা হয়েছিল, ভোট সুরক্ষা শিবির, না আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে কিন্তু আমরা সেখানে মানুষের সহযোগিতা করেছি এসআইআর ফর্মটা ফিল আপ করার জন্য। একমাত্র আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি মানুষের সহযোগিতা করার জন্য। সেই সময় গ্রাম বাংলার মানুষ যারা হয়তো অনেকেই জানে না এসআইআর কোন কাগজটা, ফর্মটা কিভাবে, যারা লিখতেও জানে না বা জানে না, তাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে এই তৃণমূল কংগ্রেসে জমা করেছে, যাতে তারা এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এটাই তো আমি বলছি, নেসেসারি ডকুমেন্টস মানে যে যদি তাদের হিয়ারিং করেছেন মানে 11টা ডকুমেন্টসের মধ্যে তাদের নিশ্চয়ই ডকুমেন্টস আছে, হয়তো পাসপোর্ট আছে বা তাদের বাড়ির ডকুমেন্টস আছে বা তাদের মাধ্যমিকের তারা বুঝতে পারছেন না যে কোন ডকুমেন্টসটা দিতে হবে, কি করতে হবে, সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা। যদি তার ধরে নেন কোনো সময় তার হয়তো ব্ল্যান্ড ডকুমেন্টসটা আছে কিন্তু সেটা হয়তো শেষ পাচ্ছে না, তার সেই নাম্বারটা দিয়ে হয়তো আপনি গেলে পরে হয়তো আপনি সেটা হলো সহযোগিতা করে দেন ভূমি দপ্তরে গিয়ে, কিংবা আপনার হয়তো মাধ্যমিকের সার্টিফিকেটটা আপনার কোনো কারণবশত হয়তো কিছু সমস্যা হয়েছে, সেটাকে আপনি তো এই সহযোগিতা করার, এটা আমি বারবারই বলছি, সেই জন্যই মানুষকে আগে নোটিফিকেশন করতে হতো যে আপনি এই তথ্যগুলো জমা করে রাখেন, কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আপনি এই 2-5 দিনের মধ্যে তো, আর তার মধ্যে এখন বড়দিন, এখন তার মধ্যে ছুটি ভ্যাকেশন চলছে, আপনি জানেন এটা মাসের এন্ডিং টাইম, এখন বেশিরভাগই অফিসিয়াল কাজকর্ম বন্ধ, তো সেই জায়গায় এই টাইমে এখন করার মানেটাই হলো একটা হিউজ পরিমাণ মানুষকে বিভ্রান্ত করে। আজকে সময় অভাবের জন্য আমরা আমাদের আন্দোলন আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না, মানুষকে বিভ্রান্ত চক্রান্ত করা হচ্ছে। এসআইআর হিয়ারিং পর্ব চলছে এবং আমরাই চাইবো যে সঠিকভাবে হিয়ারিং হোক, মানুষ যাতে কোনো রকম দুশ্চিন্তাগ্রস্ত না হয়, প্রত্যেকটা বৈধ ভোটার তারা যেন তালিকায় থাকে, এই আশা রেখে আমরা শেষ করছি আজকের সাফ কথা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, চলেন সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।